দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডল। শুরুতেই শিরোনাম। ঢাকঢোল পিটিয়ে চীন সফর করলেও ট্রাম্পের অর্জন শূন্য মত বিশ্লেষকদের। গুরুত্বপূর্ণ কিছু বাণিজ্য চুক্তির দাবি করা হলেও অস্পষ্ট অবস্থান হোয়াইট হাউসের। ইরান ইস্যুতে এবার নমনীয় মার্কিন প্রেসিডেন্ট। 20 বছরের জন্য ইউরেনিয়াম কর্মসূচি স্থগিত হলে মেনে নেয়ার ঘোষণা। অবিশ্বাস নিয়ে আলোচনায় ফিরতে চায় না তেহরান। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে চমক দেখে আলোচনায় রিফর্ম ইউকে। ডানপন্থী দলটির উত্থান হলে ঝুঁকিতে পড়বে মুসলিম সহ অভিবাসী জনগোষ্ঠী, শঙ্কা বিশ্লেষকদের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত দৃষ্টি আপনাদের সাথে আছি। বহু ঢাকঢোল পিটিয়ে চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অর্জন প্রায় শূন্য, এমন মত বিশ্লেষকদের। বড় বড় বাণিজ্য চুক্তির দাবি করলেও স্পষ্ট কোনো সমঝোতার ব্যাখ্যা দিতে পারেনি হোয়াইট হাউস। চীন যুক্তরাষ্ট্র থেকে 200 বোয়িং এবং বিপুল কৃষিপণ্য ক্রয়ের আশ্বাস দিলেও কবে, কখন, কত টাকার চুক্তি সবই ধোঁয়াশা। সবচেয়ে বড় ব্যর্থতা দেখা গেছে ভূ রাজনৈতিক ইস্যুতে। ইরান যুদ্ধ কিংবা তাইওয়ান ইস্যু যেন এড়িয়েই যাওয়া হয়েছে। চীনের মাটিতে রাজকীয় অভ্যর্থনা, হাসি মুখে করমর্দন, সৌহার্দ্যপূর্ণ বৈঠক, সুরক্ষিত ইম্পেরিয়াল গার্ডেন ও 15 শতকের টেম্পল অফ হেভেন পরিদর্শন সবই ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের 2.5 দিনের বেইজিং সফর শেষে প্রশ্ন, কি পেলেন তিনি? দেশের মাটিতে নেমেই ডোনাল্ড ট্রাম্পের দাবি দারুণ সাফল্য পেয়েছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারেও বলেছেন একই কথা। প্রেসিডেন্ট শি এবং চীনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। শুনে মনে হতে পারে কিছুই না, কিন্তু চুক্তির জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সমস্যা সমাধান করেছি, খুব শক্তিশালী বাণিজ্য হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে আখ্যা দিয়েছে চীনও। সত্যিই কি তাই? ডোনাল্ড ট্রাম্প বড় বড় বাণিজ্য চুক্তির কথা বললেও তার পক্ষে কোনো অগ্রগতির তথ্য দিতে পারেনি হোয়াইট হাউস। চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনার আশ্বাস দিলেও কত টাকার চুক্তি, কখন বাস্তবায়ন, সবই অস্পষ্ট। টেক জায়ান্টদের সফর সঙ্গী করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রশংসায় ভাসিয়েও ছাড় পাননি ট্রাম্প। চীন 200 বোয়িং কিনবে আশ্বাস দিলেও কোনো সমঝোতা চুক্তি হয়নি। সয়াবিন সহ কৃষিপণ্য ক্রয়ের কথা বললেও তা নিয়ে আছে ধোঁয়াশা। তেল, এনভিডিয়ার চিপ, কোনো কিছু নিয়েই সুনির্দিষ্ট চুক্তি বা সমঝোতা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের চীন সফর 2 দেশের উত্তেজনা কমাতে হয়তো কিছুটা সাহায্য করবে, কিন্তু কার্যকর সাফল্য নেই বললেই চলে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যখন বেইজিং সফর করেন, বড় ধরনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল $250 বিলিয়ন। এবার তুলনামূলক ফিকে অর্জন। দুপক্ষই বিবাদের ইস্যুগুলো এড়িয়ে গেছে। বেইজিং সফরে ভূ রাজনৈতিক ইস্যুতেই ট্রাম্প সবচেয়ে ব্যর্থ বলে মনে করছেন বিশ্লেষকরা। শুরুতেই তাইওয়ান ইস্যুতে আপোষ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শি জিনপিং। ট্রাম্পও আর সে চেষ্টা করেননি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিশাল পরিকল্পনা ধামাচাপা দিয়েছেন তৎক্ষণাৎ। ইরান যুদ্ধ নিয়েও হয়নি কোনো উল্লেখযোগ্য আলোচনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ট্যারিফ নিয়ে কোনো কথাই হয়নি দুপক্ষের। যমুনা নিউজ। তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করুক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চীনের কাছ থেকে কেউ স্বাধীনতা হোক এমনটি চান না তিনি। এবং সাক্ষাৎকারে চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার বিষয়ে তাইওয়ানকে সতর্ক করেন ট্রাম্প। বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানে কোনো সশস্ত্র সংঘাত দেখতে চান না, এমনকি আঞ্চলিকভাবে নতুন করে কোনো ধরনের যুদ্ধ দেখতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জানান, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই অঞ্চলটির, কারণ তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবেই মনে করে। Big commitment that if they do a good job, he wants help, that's great, but we don't need help. And filled with Iranian. It's not a takeover. They just don't want to. চীনের কাছে তাইওয়ান সবসময় গুরুত্বপূর্ণ। এটা আসলে দখল করার কোনো বিষয় নয়। তারা শুধু চায় না যে এই স্থানটি স্বাধীন হয়ে যাক।
এবার ইরান যুদ্ধের সংবাদ প্রকাশ নিয়ে গণমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন সময় ইরান যুদ্ধে আমেরিকার ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ডেভিড সিঙ্গার, আর তাতেই মেজাজ হারান মার্কিন প্রেসিডেন্ট। ইরানে মার্কিন অভিযান নিয়ে সমালোচনা করায় তিনি ডেভিডকে দেশদ্রোহী বলে আখ্যা দেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয়ী হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে ট্রাম্পের করা আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের শর্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য বন্ধ করলেই তা মেনে নেবেন বলে ট্রাম্প জানিয়েছেন। তবে অনাস্থা নিয়ে কোনো ধরনের চুক্তিতে যেতে অসম্মতি জানিয়েছে ইরান। স্পষ্ট নির্দিষ্ট শর্ত ছাড়া আলোচনা টেবিলে বসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ট্রাম্পের এই নতুন অবস্থান নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। দফায় দফায় আলোচনার টেবিলে বসার পরও ইরান ইস্যুতে সমঝোতায় ব্যর্থ যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে অনেকটাই বিপাকে ওয়াশিংটন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র, তা স্পষ্ট হয়েছে এরই মধ্যে। এই অবস্থায় ইরান ইস্যুতে যেন সুর অনেকটাই নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে বসাতে ফের প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। প্রথমবারের মতো ইরানের উপর স্থায়ী নিষেধাজ্ঞার অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি সম্পূর্ণ বাস্তবসম্মত ও কার্যকর চুক্তির বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখলেই চলবে। চীন এই ইস্যুতে সহায়তা করছে বলেও জানান তিনি। চীনও এই যুদ্ধ শেষের পক্ষে। হরমুজ ইস্যুতে তারা সহায়তা করতে আগ্রহী, কিন্তু আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কারণ সহায়তার বিনিময়ে কিছু না কিছু দাবি করে বসে সবাই। এভাবেই সবকিছু কাজ করে। এদিকে আস্থার সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। নয়াদিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে স্পষ্ট ও নির্দিষ্ট শর্ত চায় তেহরান। যুক্তরাষ্ট্র সামরিকভাবে যা অর্জন করতে পারেনি, দুপক্ষের লাভজনক সমাধান ছাড়া আলোচনার টেবিলেও তা অর্জন করা অসম্ভব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, তবে চীনের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস পুরনো। তাদের পক্ষ থেকে নেওয়া যে কোনো কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানানো হবে। হরমুজ প্রণালীর পরিস্থিতি বর্তমানে জটিল হলেও যুদ্ধরত দেশগুলো ছাড়া অন্য সব জাহাজকে নিরাপদে পার হতে সাহায্য করা হচ্ছে। আলোচনা নিয়ে ট্রাম্পের নতুন এই অবস্থান নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঐতিহাসিক নাকবা দিবস উপলক্ষে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা বিভিন্ন দেশে। এর মধ্যে নিউ ইয়র্কের স্কয়ার পার্কে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানান শত শত মানুষ। অন্যদিকে জর্ডানের রাজধানী আম্মানে ব্যাপক বিক্ষোভ হয়। 1948 সালের 15 মে সূচনা হয়েছিল ফিলিস্তিনিদের জাতিগত নিধনের, আর এদিনেই নেওয়া হয়েছিল ইসরায়েলি রাষ্ট্র গঠনের পদক্ষেপ। এরপর থেকেই নাকবা অর্থাৎ বিপর্যয়ের দিন হিসেবে পালিত হচ্ছে এই দিবসটি। বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক। নাকবা দিবস উপলক্ষে স্কয়ার পার্কে জড়ো হন শত শত মানুষ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে ক্ষোভ জানান তারা। ঐতিহাসিক নাকবা দিবসে ফিলিস্তিনবাসীর পক্ষে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জর্ডান। রাজধানী আম্মানে বিক্ষোভ র্যালিতে অংশ নেন হাজার হাজার মানুষ। এক পর্যায়ে পুলিশ এতে বাধা দিলে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। এদিকে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে দেন প্রতিবাদকারীরা। নিন্দা জানান ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের। এর পাশাপাশি ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে নাকবা দিবসের প্রতিবাদ অনুষ্ঠিত হয়। অনেক স্থানে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। প্রতি বছর 15 মে দিনটিকে সারা বিশ্বের ফিলিস্তিনিরা পালন করেন বিপর্যয়ের দিন অর্থাৎ নাকবা দিবস হিসেবে। 1948 সালে এই দিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে সূত্রপাত হয় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের, যাতে হত্যা করা হয় প্রায় 13,000 ফিলিস্তিনিকে, উচ্ছেদ করা হয় 7.5 লাখ মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই মুহূর্তে নির্বাচন হলে সরকার গঠন করতে পারে ইসরায়েলের বিরোধী দল। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক জনমত জরিপে উঠে এসেছে তথ্য। বলা হচ্ছে মোট 120টির মধ্যে
61টি আসনেই জিততে পারে বর্তমান বিরোধী দল। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনীতি থেকে অবসরে দেখতে চান অন্তত 55% ইসরায়েলি। 5% ইসরায়েলির উপরে এই জরিপ করেছে বেসরকারি সংস্থা লাজার ইনস্টিটিউট। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা, লেবাননের সাথে সংঘাত আর ইসরায়েলি সমাজের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় নেতানিয়াহু সরকারের উপর জনমনের নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিনের জন্য বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার যুক্তরাষ্ট্র কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পেক্ট বলেছেন, 16 এপ্রিলের যুদ্ধবিরতি আরও 45 দিনের জন্য বাড়ানো হচ্ছে যাতে আলোচনায় আরও অগ্রগতি সম্ভব হয়। ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইসরায়েল লেবানন বৈঠককে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী 2 ও 3 জুন আবারও আলোচনায় বসবে দুই দেশ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পাশাপাশি চলা লেবানন যুদ্ধে 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপরও উত্তেজনা পুরোপুরি থামেনি। তবে সাম্প্রতিক সময় সংঘাত মূলত দক্ষিণ লেবাননেই সীমাবদ্ধ রয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে চমক দেখিয়ে আলোচনায় রাজনৈতিক দল রিফর্ম ইউকে লেবার ও কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে বহু নির্বাচনী এলাকায় বিজয় ছিনিয়ে এনেছে 2018 সালে গঠিত দলটি। ডানপন্থী দলটিকে প্রধান দুই রাজনৈতিক দলের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন অনেকে। তবে রিফর্ম ইউকে ক্ষমতায় গেলে ঝুঁকির মুখে পড়তে পারে যুক্তরাজ্যের মুসলিম সহ অভিবাসীদের সংস্কৃতি। লেবার ও কনজারভেটিভ পার্টিকে ছাপিয়ে ব্রিটিশ রাজনীতিতে এখন আলোচনায় নতুন দল রিফর্ম ইউকে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সম্প্রতি অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছে দলটি। এতদিন প্রান্তিক দল হিসেবে থাকলেও ধীরে ধীরে মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে ডানপন্থী দলটি। এখনও সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও রাজনীতির মাঠে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে তারা। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে প্রধান দুই রাজনৈতিক দলের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে রিফর্ম ইউকে। অনেক এলাকায় লেবার ও কনজারভেটিভ পার্টির ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরিয়েছে রিফর্ম ইউকে। বিশেষ করে শ্রমজীবী অঞ্চল এবং কিছু প্রথাগত কনজারভেটিভ ঘাঁটিতে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। দলটির এই উত্থানকে অনেকেই ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবে দেখছেন। 2016 সালের ব্রেক্সিটের পক্ষে থাকা এলাকাগুলোয় তুলনামূলক বেশি সমর্থন পাচ্ছে রিফর্ম ইউকে। দলটির উত্থানের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তাদের অভিবাসন নীতি, যুক্তরাজ্যে চলমান অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জন অসন্তোষ। এসব ইস্যুতে ভোটারদের ক্ষোভকে রাজনৈতিক সমর্থনে পরিণত করছে পপুলিস্ট দলটি। আমি তেমন রাজনৈতিক মানুষ নই, তবে রিফর্ম ইউকের পক্ষে ভোট দিয়েছি। ডানপন্থী বামপন্থী কিছুই বুঝি না, তবে নাইজেল ফারাজ যা বলেন সেটা পরিষ্কারভাবে বুঝতে পারি। তবে রিফর্ম ইউকের উত্থানে কিছুটা ঝুঁকিতে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের স্বকীয়তার বিষয়টি, বলছেন বিশ্লেষকরা। দলটির কোনো আনুষ্ঠানিক ইসলাম বিরোধী নীতি না থাকলেও অভিবাসন নিয়ন্ত্রণ, জাতীয় পরিচয় এবং ইন্টিগ্রেশন নিয়ে তাদের কঠোর অবস্থানকে ঘিরে রয়েছে সমালোচনা। অনেকের মতে এসব নীতির ফলে ব্রিটিশ সমাজে মুসলিমদের বহিরাগত হিসেবে দেখার ঝুঁকি তৈরি হয়। এছাড়া অতীতে দলটির কয়েকজন সদস্যের সামাজিক মাধ্যমে ইসলাম বা মুসলিমদের নিয়ে করা মন্তব্য ও পোস্টও বিতর্কের জন্ম দিয়েছিল। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এবার লিথুয়ানিয়ার আকাশে ড্রোন হামলা রুখতে যৌথ সামরিক মহড়া চালালো যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। শুক্রবার দেশটির একটি প্রশিক্ষণ কেন্দ্রে মহড়াটি অনুষ্ঠিত হয়। কম খরচে কিভাবে ড্রোন হামলা মোকাবেলা করা যায় তা নিয়েই এই বিশাল আয়োজন ছিল, যার নাম দেওয়া হয় ফ্লাই ট্র্যাপ 5.0। এতে অংশ নেয় মিত্র বেশ কয়েকটি দেশের সেনা সদস্য সহ প্রযুক্তি বিশেষজ্ঞরা। মহড়ার সাশ্রয়ী মূল্যের ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং বহুমাত্রিক প্রযুক্তির সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা চালানো হয়। বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝে সংযুক্ত আরব আমিরাতের সাথে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি করেছে ভারত। শুক্রবার আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় এলপিজি সরবরাহ, পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত চুক্তি হয়। পাশাপাশি প্রতিরক্ষা এবং তথ্য বিনিময় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয় দুই দেশ।
নর্ডিক শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে যাত্রাবিরতিতে 2 ঘন্টার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎ করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে। এই অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশটির সাথে বেশ কিছু চুক্তি করেছেন মোদী, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এলপিজি সরবরাহ ও পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত চুক্তি। পাশাপাশি প্রতিরক্ষা, সামরিক মহড়া ও সেনাদের যৌথ প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, সাইবার নিরাপত্তা আর তথ্য বিনিময় সংক্রান্ত বেশ কিছু চুক্তি হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। ক্রমেই ভারতেও তীব্র হয়ে উঠছে সংকট। এরই মধ্যে দেশটিতে বেড়েছে পেট্রোলিয়াম ডিজেলের দাম। এমনকি দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাতেও বাধ্য হচ্ছেন মোদী। এমন পরিস্থিতিতে আরব আমিরাতের সাথে জ্বালানি সরবরাহ চুক্তি বেশ স্বস্তি দেবে দিল্লিকে, এমনটাই মত বিশ্লেষকদের। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত। নতুন চুক্তি অনুযায়ী ভারতের সরকারি তেল সংরক্ষণাগারে আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের অপরিশোধিত তেলের রিজার্ভ 3 কোটি ব্যারেল পর্যন্ত বাড়ানো হতে পারে। ফুজাইরাতেও ভারতের অপরিশোধিত তেল রাখার ব্যবস্থা হতে পারে বলে জানিয়েছে আবুধাবি। সম্প্রতি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাতের এই চুক্তিকে ভূরাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। কলকাতার আলোচিত আরজিকর ধর্ষণ ও হত্যা মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে মামলার তদন্তকারী এক সাবেক পুলিশ কমিশনার এবং তার 2 সহকারীকে। অভিযুক্ত পুলিশ সদস্যদের নাম কমিশনার বিনীত গোয়েল, ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত ও ইন্দিরা মুখার্জি। শুক্রবার তাদের সাসপেন্ডের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, গেল কয়েকদিন ধরে চালানো তদন্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মর্মান্তিক ওই ঘটনার তদন্ত চলাকালীন সময়ে গাফিলতি, ভুক্তভোগীর পরিবারকে অর্থের প্রলোভন দেখানো, সংবাদ সম্মেলনে অসংলগ্ন আচরণ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সাসপেনশন বহাল থাকবে। গেল 21 মাস ধরে আলোচিত এই ঘটনার তদন্ত চলছে। আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে রাশিয়ার অর্থনীতি, এমন দাবি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। শুক্রবার সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বলেন, সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ইতিবাচক ফল মিলতে শুরু করেছে। চলতি মাসেই দেশটির জিডিপি বেড়েছে 1.8%, তবে বছরের শুরুর দিকে রুশ অর্থনীতি 0.3% সংকুচিত হয়। এদিকে চলতি ও আগামী বছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছে রাশিয়ার অর্থনীতি মন্ত্রণালয়। তবে 2029 সাল নাগাদ এই প্রবৃদ্ধির হার 2.4% পৌঁছাবে আশা করছে রুশ প্রশাসন। এবার বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেন ও নেটোতে হামলার ছক কষছে রাশিয়া, এমনটাই অভিযোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার দেশটির সামরিক ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া বেলারুশের ভিতর দিয়েই নেটোভুক্ত বিভিন্ন দেশে হামলা করতে চলেছে। মস্কো ও মিনস্কের করা এই গোপন পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য প্রমাণও আছে কিয়েভের হাতে, এমনটাই দাবি করেছেন তিনি। রাশিয়ার আগ্রাসনে বেলারুশ পা বাড়ালেই দাঁত ভাঙা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এরই জেরে ইতিমধ্যে ইউক্রেন বেলারুশ সীমান্তে সৈন্য মোতায়েন করেছে 2 দেশ। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল মিনুকি। শুক্রবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, শীর্ষ এই জঙ্গি নেতাকে হত্যা করতে বিশেষ এই অভিযান পরিকল্পনা করেছিল মার্কিন ও নাইজেরিয়ান সেনাবাহিনী। ট্রাম্পের দাবি, অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন চালিয়েছে যৌথ বাহিনী। ট্রাম্প আরও বলেন, বিশ্বব্যাপী আইএসের কার্যক্রম এখন অনেকটাই দুর্বল, তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি জঙ্গি গোষ্ঠী আইএস। ইসরায়েলি মানবাধিকার সংগঠন পিস নাওয়ের প্রধান নির্বাহীর উপর হামলা চালিয়েছে দখলদাররা। পশ্চিম তীরে এই ঘটনা ঘটেছে এবং ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সংগঠনটির সিইও লিওর মিহাইয়ের গাড়িতে হামলা চালানো হয়। এরপর তাকে টেনে হিচড়ে নামিয়ে মারধর করা হয়। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ভূমি এবং অধিকারের পক্ষে দীর্ঘদিন ধরেই কাজ করছে পিস নাও। অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব এবং ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে সোচ্চার এই সংগঠনটি। পাশাপাশি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য তারা কাজ করে। এই হামলায় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।
এই ছিল যমুনা আইরিসকে আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।